আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে কাহিনীটা শোনাবো, যে ঘটনাটা বলবো, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, যেন আপনারা সতর্ক হতে পারেন। আমার একটা বান্ধবী ছিল কলেজের লাইফে। ছোটোবেলা থেকে দুজনে একই কলেজে পড়তাম, একই সাথে থাকতাম এবং কলেজে ওখানে যেহেতু হোস্টেলে থাইকা লেখাপড়া করতাম, ওখানে আর কি আমরা দুজনে বড় হয়েছে, একসাথে একসাথে সব কিছু করতাম। তো কলেজ ছুটির পর এখন বান্ধবীর খবর পাই যে ওর গ্রামের বাড়িতে চলে গেছে। তার ওর গ্রামের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ সাইড, ওখানে ওর গ্রামের বাড়ি। ওখানে গ্রাম থেকে ওর গার্জেন নাকি ওর বিয়ে ঠিক করেছে। এখন হুট করে আমাকে ফোন দিতেছে যে আমার বাবা মা আমার বিয়ে দিচ্ছে জোর করে, আর এখানে যদি আমি বিয়েটা না বসি আমার বাবা মার মান সম্মান চলে যাবে। তো আমার নাম শিলা ছিল। তো আমাকে বললো, দেখ শিলা, তুই দেরি করবি না, তুই না আসা পর্যন্ত কিন্তু আমি কবুলই বলবো না। এক কথায় মানে আমি ওকে বিশ্বাস করি, ওই যদি কোনো একটা জিদ ধরে সেটা করে ছাড়ে। এখন এত দূরের রাস্তা, আমি বললাম কতক্ষণ লাগে যেতে। ওই বলল, তুই যদি গাবতলী থেকে যদি তুই সন্ধ্যার দিকে উঠোস গাড়িতে নাইট কোর্সে, তো তুই সকালবেলা এসে পৌঁছবি। তখন আমি বললাম, এত দূরের রাস্তা, কোনো সমস্যা হবে না, আমি একা মেয়ে মানুষ। বললো, না, ওখানে ভালো মানে গাড়িতে উঠবি, লোকাল কোনো গাড়ি তো আর এত দূরে আসবে না, এক গাড়ি ভালো মানে গাড়িতে উঠবি, ওই গাড়িতে কোনো সমস্যা হবে না। তারপরও আমি বলছি যে ঠিক আছে, আসবো। পরে আমি আমার ভাবে বাড়িতে রইলাম, একটু টেনশনে রইলাম, কখনো একা চলাচলতে করি নাই, আর নাইট কোর্সে একা একা যাব, আমার একটু ভয় ভয় লাগতেছিল। এক মনে বললাম যে যাব, আর এক মনে বললাম যে থাক, যাওয়ার দরকার নেই, কেন যা হতো হয়েছে। পরে এইভাবে কিছুক্ষণ চললাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আবার শুরু করে দিল, কিরে খবরদার, তুই কিন্তু মিস করবি না, কালকে তোর আসতে হবে, কালকে আমার গায়ে হলুদ, ঠিক আছে, তুই নাইট কোর্সে চলে আসবি, কালকে চলে আসবি। এই আজকে নাইট কোর্সে তুই রওনা দিবি, কালকে তুই চলে আসবি, কালকে কিন্তু আমার গায়ে হলুদ। তখন আমি ওর মুখের উপরে না করতে পারলাম না, আমি বললাম ঠিক আছে, চলে যাব। পরে এটা বলে আমি আবার চলে আসলাম। চলে আসার পরে চিন্তা করলাম, থাক, বান্ধবী বলেছে, ওর কথাটা তো ফেলানো যাবে না, তাই যাই, গেলেই বা কী হবে, আর তো কত যাত্রী যাবে, আমি কি আর একা যাব নাকি। পরে ভালো মানে একটা গাড়িতে উঠলাম। ওঠার পরে তো গাড়ির ভিতরে তেমন একটা লোকজন দেখি নাই, অল্প কিছু লোকজন। তাই দূরের ডিস্ট্রিক্টের রাস্তায় নাইট কোর্সে যে গাড়িগুলা, এগুলো তো হেভি টানা টানে, আর ওগুলো তো একটা টাইম টু টাইম গাড়িগুলো ছাড়ে, যাত্রী হলো টাইম মতন ছাড়বে, না হলেও টাইম মতন ছাড়বে। তো যাই হোক, যাত্রী মনে প্রায় 10-12 জন ছিল ওটার ভিতরে। তো ওরা যার যার মতন সামনে সিট পেয়েছে, তো আমাকে এমন সাইডে একটা সিট দিয়েছে, মাঝামাঝি যেটা দিছে, তো আমার পিছনের সিটগুলো একটু খালি আছে, আর আমার পাশে যে সিটগুলো সেটাও খালি, তার ওই পাশে যে সিটগুলো সেটাও খালি। তো যত যাত্রীগুলো আছে সব আমার সামনের দিকে।
তা আমি একটু সামনের দিকে চাইছিলাম, তো তারা কাউন্টারে লোক বলল কি যে ম্যাডাম সামনের সিট তো বুকিং হয়ে গেছে গা, শুধু খালি এই সিটটা ফাঁকা আছে। তো ওই হিসাব করে আমি চুপচাপ করে বসে রইলাম যে আচ্ছা মাঝে সিট পাইছি, এখানে বসে থাকি। তো আমার পাশে কোনো সিট নেই, ফাঁকা। পরে গাড়িটা ছাড়বে, তার একটু পরেই দেখি একটা ছেলে উঠেছে, যাত্রী উঠে আমার পাশের সিটে বসছে। ছেলে যাত্রী দেখতে তো খুব স্মার্ট ছিল, গায়েতে একটা সাদা শার্ট পরা ছিল, মনে হলো কোনো স্টুডেন্ট এরকম, তবে ইয়াং ছেলে, দেখতে খুব স্মার্ট, সুন্দর। আমিও খুব সুন্দর ছিলাম। পরে চুপচাপ এইভাবে বসে থাকলাম। পরে পাশের লোকটা বলল, আপু আপনি কোন জায়গায় নামবেন? তো আমি যেখানে নামবো তাকে বললাম। তারপরে বলল, আপু আপনি তো দেখতে অনেক স্মার্ট, এভাবে মেয়ে মানুষ হয়ে একা চলাচলতি করতেছেন, সাথে তো ভাইকে নিয়ে আসতে পারতেন। আমি বললাম, না আমার কোনো ভাই নেই, আমি এক মা এক মেয়ে। বললো, আচ্ছা বাবা বা বিয়ে হয়েছে আপনার? আমি বললাম, না আমার বিয়ে হয়নি। তাহলে তো মাকে বা বাবাকে সাথে করে নিয়ে আসতে পারতেন। তখন আমি বললাম, আসলেই অত দূরে যাচ্ছি আমার এক বান্ধবীর বাসায়, ওর বিয়ে, আমি না গেলে কবুলে বলবে না, কালকে ওর গায়ে হলুদ হবে, তাই আজকে নাইটে কোচিং রওনা দিচ্ছি, ওখানে যাওয়াই লাগবে। বললো, আচ্ছা কিন্তু বাবা মাকে যদি আমি বলি, হয়তো এত দূরের রাস্তা, বাবা মা তো আসবেই না, তারা চাকরিজীবী, অফিসে অনেক কাজ, তারা অফিস রেখে আসবেই না, বরঞ্চ আমাকে এত দূরে যেতে দেবে না, এই জন্য আমি বাবা মাকে বলিনি। ও আচ্ছা। তখন ছেলেটা বলল, আমিও ওখানে যাচ্ছি, ওখানে আমার বাসা, তার একটু আগে আমি নেমে যাব, ওখানে আর কি আমাদের বাসা। ভালোই হয়েছে, আপনি ওই জায়গায় নামবেন, তার আগের স্ট্যান্ডে আমি নামবো, খুব কাছাকাছি। আর আমি আমি বললাম, তাহলে আপনারা কয় ভাই বোন? তো বলল, আমরা 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমি ঢাকা শহরে লেখাপড়া করি, ভার্সিটিতে, এখন ওখানে যাচ্ছি, অনেক দিন ধরে যাওয়া হয় না, আমাদের কলেজে বন্ধ টাইম, তো এই জন্য ভাবতেছি যে বাড়িতে একটা গুণা দিয়ে আসি। ও এইভাবে। তখন আমি বললাম, আপনি কি বিয়ে করেছেন? বাড়িতে কে কে আছে? কয়, না আমি বিয়ে করি নেই, তবে আমরা 2 ভাই আছি আর আমার বাবা মা আছে, আমার কোনো বোন নেই। যাই হোক, আপনাকে আমার বোনের মতন লাগতেছে, আপনার মতন যদি একটা বোন থাকতো কত ভালো হতো। তখন ছেলেটা যখন আমাকে বোন বলে ডাকলো, তার প্রতি একটা অন্যরকম বিশ্বাস হয়ে গেল। তখন আমি বললাম, ঠিক আছে ভাই, মন খারাপ করবেন না, যেমন আমার ভাই নাই আপনারও বোন নাই, কেন আসলে দুজনের কপাল খারাপ, ভাই বোন যদি দুজন থাকতো কত ভালো হতো। আচ্ছা। তারপরে হুট করে এই আমার মানে গায়ের উপরে একটা কালো জানি কি একটা ময়লার মতন পড়লো, এই সামনে দিয়া, বুকের সামনে দিয়া। হুট করে সে বলতেছে, আপু আপনার ওখানে ময়লাটা একটু ফেলে দেবেন? তখন আমি ঝাড়ান দিয়ে ফেলে দিলাম। তো যাই হোক, তারপরে হুট করে কিছু দূর যাওয়ার পরে নাইট কোচে যখন গাড়িটা ভালোভাবে একটু ছাড়লো, স্ট্যান্ড থেকে যখন লোকগুলো ওঠানো হলো, প্রতিটা স্ট্যান্ড থেকে যখন লোক ওঠানো হলো, উঠাতে যখন সব স্ট্যান্ডে লোক ওঠানো হয়ে গেছে, এখন দ্রুত গতিতে যখন গাড়িটা ছাড়বে,
তখনই কী করলো, লাইটগুলো অফ করে দেয়। কারণ নাইট কোচের গাড়িতে এরকমই হয়, প্রতি স্থানে স্থানে লোকগুলো ওঠানোর পরে দূরে যখন রওনা দেবে তখন তো লাইটগুলো অফ করে দেয়, অন্ধকার হয়ে যায়। আর কিছু কিছু রাস্তা আছে আর গাড়ির যে গতির টান, একটু ঝাঁকি লাগতেছে গাড়ির মধ্যে। আর প্রতিটা ঝাঁকিতে ঝাঁকিতে দেখলাম যে পাশের রুমে, মানে এই পাশের রুমে না, পাশের সিটে যে ভাইটা, সে আমার উপরে ঝুঁকে ঝুঁকে পড়তেছে। হুট করে দেখলাম গাড়ির ঝাঁকির মধ্যে আমার না একটু ঘুম ধরছে, আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব, ছেলেটারও একটু ঘুম ঘুম ভাব। ছেলেটা তো আমার আগেই ঘুমিয়ে পড়েছে। আমি মনে মনে ভাবলাম, যাক ভালোই হয়েছে, ঘুমিয়ে পড়েছে, সে মনে হয় ঘুমে অনেক ক্লান্ত। পরে একটু পরে দেখি আমারও চোখে ঘুম ঘুম ভাব, আমিও একটু শুয়ে পড়লাম। তারপরে দেখি আমার চোখটা যখন লেগে গেল, ঘুমিয়ে পড়লাম, পুরো চোখে ঘুম। তখন দেখলাম ছেলেটা আস্তে আস্তে গাড়ির ঝুঁকির কারণে আমার এখানে এসে তার মাথাটা লাগে। আমি আবার একটু এখান দিয়ে ঠেলা দিয়ে, হাতটা দিয়ে এভাবে ঠেলা দিয়ে একটু সরে দিই, আবারও পোলাটা এখানে এসে আমার মাথাটা লাগে। পরে আমি আবার ঘুমের মধ্যে মশামশি দিয়ে উঠি, বলি যে ভাইয়া আপনি বারবার না আমার উপরে ঝুঁকে পড়তেছে। বলো সরি আপু, কিছু মনে করবেন না, আসলে ঘুমের মধ্যে কোথায় যে পড়ি ইয়াতে পারতেছি না। বললো আচ্ছা ঠিক আছে থাকেন। পরে এইভাবে আবার এরকম পড়তেছে। পরে এখন এত ভার হয়ে আমাকে ঠিক এখানে তার মাথা রাখছে, এমনভাবে ধরে ঘুমের ভান ধরে পড়ে রয়েছে, আমি লজ্জায় কাউকে ডাকতেও পারতেছি না। তাকে আমি এইভাবে হাতের ডেনা দিয়ে সরানোর চেষ্টা করতেছি। এখন মাথাটা এত ভার, আর সেই এত ভারীভাবে আমার উপরে পড়ে রয়েছে, তাকে আমি ঠেলে উঠাতে পারতেছি না, কাউকে বলতে পারতেছি না লজ্জায়। আর সেই ঘুমায় রয়েছে, আর আমি তো সত্যি মনে করছে যে সত্যি মনে সে ঘুমে কাতর হয়ে গেছে। এই জন্য তার উপরে আমি মেজাজও গরম করতে পারতেছি না। পরে এই ঘুমের ভান ধরা যখন সে আমার উপরে পড়ে, আর আস্তে আস্তে যখন তার মনের ভিতরে যখন পুরা অন্যরকম হয়ে গেল গা, নেশাটা যখন খারাপ হয়ে গেল গা, তখন আস্তে আস্তে দেখলাম আমার শরীরে একটু হাত দেওয়ার চেষ্টা করে। আমি বলতেছি আপনি এসব কী করতেছেন? তখন বলতেছে আপু কিছু মনে করবেন না, আমি ঘুমের তালে আপনার উপরে পড়ে গেছি, এখন তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, এখানে কিছু মনে করবেন না, সব ঠিক হয়ে যাব। তো আমার মানে শরীরে বুকের উপরে বারবার হাতটা দেয়, আর আমি বারবার হাতটা সরায় ফেলাই, আবার আমার উপরে দেয়, আমি সরায় ফেলাই। এইভাবে প্রায় অনেকক্ষণ পর্যন্ত সে এরকম করতে লাগলো। এক পর্যায়ে এমনভাবে ধরে আছে, মানে কি বলবো, তার হাতটা আমি সরাতে পারছি না। সেই এরকম করতে করতে এক পর্যায়ে আমার আরও অনেক গভীরে সে কাজটা করার জন্য সেই অস্থির হয়ে ওঠে, আরও নিচে নামে তার হাত আস্তে আস্তে। পরে পাশের সিটে তো কেউ ছিল না, আর পিছনে তো ফাঁকা ছিল, মানুষগুলো সবাই ঘুমেছিল। এক পর্যায়ে জোর করে শারীরিক সম্পর্ক সেই গাড়ির ভিতরে করে ফেলে। আমি তার সাথে প্রায় 1 ঘন্টা পর্যন্ত কুস্তি বা সরানোর চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। সে তার মন মতন করে গাড়ির ভিতরে আমার সব কিছু লুটে নেয়। পরে আমি লজ্জায় ঘৃণায় কান্না করতে থাকি, চোখ দিয়ে পানি বের হয়। পরে আমি আস্তে আস্তে উঠে গাড়িওয়ালার ড্রাইভারের কাছে যাই। যাওয়ার পরে তাকে বলি, যখন ড্রাইভারের কাছে বলার পরে ড্রাইভার আমার কোনো কথা বিশ্বাস করতেছে না।
পরে কাছের আমি যখন বারবার বলি ভাই আমার সাথে এরকম করতেছে, আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি, রানিং গাড়ি তো এখন গাড়ির এটা থুই আমি যেতে পারতেছি না, তাহলে অ্যাক্সিডেন্টের ভয় আছে। আমিও বুঝতে পারলাম সে ড্রাইভার মানুষ গাড়ি চালাচ্ছে, আসলে তো ইয়ে আছে। আমি ড্রাইভারের আগে কন্ট্রাক্টরে বললাম, কন্ট্রাক্টর আমাকে বললো কি আসলে আপনার সাথে যেন এটা ঘটেছে আপনি ড্রাইভারকে বলেন, ড্রাইভার আমাদের ওস্তাদ মানুষ, সেই সাইজ করতে পারবে। পরে আমাকে বললো আপু আপনার কারোর কাছে বলেন না, যেহেতু আপনি একটা মেয়ে মানুষ আপনার মান সম্মান চলে যাবে, আপনি আমাকে জানাইছেন ভালো কথা, আমি কন্ট্রাক্টর, তবে আপনার ড্রাইভারকে জানান আর কারোর জানেন না, দেখবেন ওর বিচার হবে। পরে আমি ড্রাইভারকে জানালাম, ড্রাইভার আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, গাড়িটা চালাই, পরে আমি দেখতেছি লোকটা তো দূরেই নামবে। তো এটা সান্ত্বনা দিল। পরে ওই লোকটা কি করলো, আমি যখন আমার সিটে আসলাম ওই লোকটা ওইটা অন্য সিটে বসলো, বসার পরে পরে সামনে একটা স্ট্যান্ড আসলো, সেই ওখানে নেমে গেল। পরে ড্রাইভারকে বললাম যে না আপনারা কিছু বললেন না, কয় ছেলেটা নেমে গেছে, তার আগে আপনি আমাদেরকে বলবেন না ছেলেটা নেমে যাচ্ছে, আপনি তো বলেন নাই কোন ছেলে নেমে যাচ্ছে, এটা আমরা কেমনে বুঝবো, লোকটা যখন নেমে গেছে তখন তাই সে আমাদেরকে বলবেন। মানে উল্টা আমাকে একটা ফাপড় দিয়ে বসিয়ে রাখলো। পরে আমাকে বলে আপনার সামনে স্ট্যান্ডে নেমে যাবেন, আপনার গন্তব্যে পৌঁছায় গেছিল। পরে তাদের সাথে আর পেরে উঠলাম না, পরে তার সামনে স্ট্যান্ডে গন্তব্যে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আবার যখন আসার পথে আমি সেই লোকটারে ওই কাউন্টারে একজন সদস্য হিসাবে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম ওই লোকটার পরিচয় জানতে পারলাম যে সেই গাড়িরই একজন লোক ছিল। এই জন্য গাড়ির ড্রাইভার কন্ট্রাক্টর আমার কোনো কথাই বিশ্বাস করে নাই। তাই আপনারা যারা গাড়িতে উঠবেন, কিছু কিছু ফালতু লোক আছে যেগুলি গাড়ির কন্ট্রাক্টরের লোক থাকে পরিচিত, কিন্তু ওরা পরিচয় গোপন রেখা সুন্দরী মেয়েদের নাইট কোচে হয়রানি করে যদি একা পায়। তো যাই হোক, আমার জীবনে যেটা ঘটে গেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।